বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খন্দকার সিরাজুন নাহার, বগুড়া উইমেন্স কলেজ অনলাইন ক্লাসে আজ উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমরা ইতিহাস দ্বিতীয় পত্র অর্থাৎ আধুনিক বিশ্বের ইতিহাস পত্রের 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো এর আগে আমরা 7ম অধ্যায়ের কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করেছিলাম ক্লাসে। দীর্ঘ বিরতির পর আবার আমি এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই অধ্যায়ে আমরা স্নায়ুযুদ্ধ অর্থাৎ ঠান্ডা লড়াই, স্নায়ুযুদ্ধ কি এবং এর উদ্ভব কোথায় এবং কিভাবে হয়েছিল সে সম্পর্কে আলোকপাত করব। আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং অনুধাবন করবে। স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই আন্তর্জাতিক রাজনীতির এক অতিশয় আলোচিত বিষয়। দ্বিতীয় যুদ্ধ পরবর্তী সময়ে এর শুরু যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের শক্তি ও তাদের আদর্শপুষ্ট দেশগুলোর মধ্যে সম্পর্কের উত্থান, পতন, সন্দেহ, উত্তেজনা সব কিছুর মূলে কখনো পরোক্ষ আবার কখনো প্রত্যক্ষভাবে কাজ করত। অদ্যাবধি স্নায়ুযুদ্ধের প্রভাব থেকে বিশ্ববাসী পুরোপুরি মুক্ত হতে পারেনি। সম্প্রতি সিরিয়া সংকট নিয়ে মার্কিন রাশিয়া সম্পর্কের টানপোড়েন স্নায়ুযুদ্ধের রূপ নেয় নতুনভাবে। 1946 খ্রিস্টাব্দের 13 এপ্রিল অভিজ্ঞ আমেরিকান কূটনীতিবিদ বার্নার্ড বারুচ কলম্বিয়ায় এক ভাষণে সর্বপ্রথম স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ও আমেরিকা পরস্পরের নিকটে এসে মিত্রতা সূত্রে আবদ্ধ হয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ সৌহার্দ্যমূলক মনোভাবের বদলে ধীরে ধীরে উভয়ের মাঝে অবিশ্বাস, সন্দেহ মনোভাব গড়ে উঠতে থাকে। আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত ও মার্কিন ব্লকের এ পরস্পর বিরোধিতার কারণে ইংরেজ ঐতিহাসিক টয়নবী বর্তমান রাজনীতিক
অর্থাৎ বর্তমান আন্তর্জাতিক রাজনীতি বাইপোলার রাজনীতি নামে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা বলতে পারি এখান থেকে বাইপোলার রাজনীতি কি তোমরা এখান থেকে জানতে পারবে। বাইপোলার রাজনীতি কাকে বলে? টয়নবির মতে পৃথিবীর এ দুটি বৃহৎ শক্তি পৃথিবীকে দুইটি গোলার্ধে বিভক্ত করেছে এবং দুই গোলার্ধের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোকে সহকারী অথবা আশ্রিত রাষ্ট্রে পরিণত করেছে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলো এভাবে দুইটি গোলার্ধে বিভক্ত হয়ে একটা যুদ্ধ জনচিত মনোভাবের সৃষ্টি করেছে। স্নায়ুযুদ্ধ অর্থ সরাসরি কোনো সংঘর্ষ বা যুদ্ধ নয়। সাধারণত যুদ্ধ বলতে বোঝায় পরস্পরের সাথে সংঘর্ষকে, আর স্নায়ুযুদ্ধ বলতে প্রকৃতপক্ষে এমন এক যুদ্ধের প্রস্তুতিকে বোঝায় তা হলো না যুদ্ধ না শান্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এদের নেতৃত্বে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক দেশগুলো সামরিক ও অর্থনৈতিক জোট গঠনের মাধ্যমে শক্তির ভারসাম্য গড়ে তোলে, যার জন্য এক পক্ষের উপর অন্য পক্ষের প্রত্যক্ষ সামরিক আক্রমণের আশঙ্কা দূরীভূত হয়। ফলে দুই পরাশক্তির নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠার রাজনৈতিক ও মতাদর্শগত লড়াই চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে, যা ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। অধ্যাপক ফ্রাঙ্কেলের মতে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ বলতে গণতান্ত্রিক মতাদর্শ ও সাম্যবাদ এবং তাদের প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের বিরোধের সাথে জড়িত সকল ঘটনাকে বোঝায়। অধ্যাপক ফ্রিডম্যানের মতে স্নায়ুযুদ্ধ হলো যুদ্ধের একটি নতুন কৌশল, যা এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের জন্য সকল প্রস্তুতি চলতে থাকে। অধ্যাপক ওয়াল্টার রেমন্ড এর মতে ঠান্ডা যুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতিকে বোঝায়। অর্থাৎ ঠান্ডা যুদ্ধ অর্থাৎ স্নায়ুযুদ্ধ এমন এক অবস্থা যেখানে প্রকৃত যুদ্ধের আশ্রয় গ্রহণ না করেও অত্যন্ত বিরোধপূর্ণ পরিবেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা যায়। ঠান্ডা যুদ্ধকে অর্থাৎ স্নায়ুযুদ্ধকে এক প্রকার যুদ্ধহীন যুদ্ধ বলা যায়। স্নায়ুযুদ্ধে দুটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র পরস্পরের স্নায়ুতে
সংগোপনে একে অপরের প্রতি আক্রমণাত্মক মনোভাব পোষণ করে। যুদ্ধের মাধ্যমে যার বহিঃপ্রকাশ কোনো ক্রমেই ঘটে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্বে ও অব্যাহতি পরে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, আলবেনিয়া, চেকোস্লোভাকিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের বদ্ধমূল ধারণা ছিল সমস্যা জড়িত সমগ্র ইউরোপ ক্রমশ সমাজতান্ত্রিক ব্লকের দিকে ধাবিত হবে। এ উপলক্ষে সোভিয়েত ইউনিয়ন ইউরোপের দিকে তার শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বুঝতে পারে যে সোভিয়েত ইউনিয়ন শক্তির প্রতিযোগিতায় অনেক এগিয়ে গিয়েছে এবং অচিরেই সমগ্র ইউরোপের উপর রাশিয়া আধিপত্য ও প্রাধান্য লাভ করবে। এতে কেবল শক্তি সাম্যই বিনষ্ট হবে না, সোভিয়েত সম্প্রসারণবাদ ভয়াবহ আকার ধারণ করবে। এরূপ অবস্থা থেকেই মার্কিনীদের মনে সোভিয়েত বিরোধী মনোভাব দানা বাঁধতে শুরু করে, ফলে স্নায়ুযুদ্ধের সূচনা হয়। আমি আশা করি তোমরা স্নায়ুযুদ্ধ কেন শুরু হয়েছিল এবং কখন শুরু হয়েছিল, কাদের মধ্যে শুরু হয়েছিল এবং কী কারণে শুরু হয়েছিল, এই আলোচনা থেকে বুঝতে পারবে। পুঁজিবাদ সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের ধারণা এবং কমিউনিজম সম্পর্কে মার্কিন ও ব্রিটিশ আতঙ্ক স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ। ইউরোপের রাজনৈতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব সোভিয়েত ইউনিয়ন কখনো সহজভাবে মেনে নেয়নি। সোভিয়েত ইউনিয়নের বদ্ধ মূল ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তার শক্তিকে খর্ব করতে বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্তি সাম্য রক্ষার জন্য 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল ন্যাটো নামক একটি সামরিক জোট গঠন করলে সোভিয়েত ইউনিয়নও পাল্টা 1955 খ্রিস্টাব্দের 14 মে ওয়ারশ জোট গঠন করে। সোভিয়েত ইউনিয়ন ওয়ারশ জোট গঠন করে সমুচিত জবাব দেয়। সুতরাং স্নায়ুযুদ্ধের সূচনার জন্য এককভাবে কাউকে দায়ী করা যায় না। এ দায়ভার বৃহৎ রাষ্ট্রগুলোকেই গ্রহণ করতে হবে।
স্নায়ুযুদ্ধের মুখ্য কারণ হল বৃহৎ শক্তির মধ্যে পরস্পর সম্প্রীতির অভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে তিন বৃহৎ শক্তি ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোনো প্রকার সৌহার্দ্য ও সম্প্রীতিমূলক সম্পর্ক বিদ্যমান ছিল না। যুদ্ধ চলাকালীন সাময়িকভাবে তিন বৃহৎ শক্তির মধ্যে আঁতাত গঠিত হয়। যুদ্ধ শেষে সকল সহযোগিতার পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে সাময়িকভাবে তিন বৃহৎ শক্তি এক বন্ধনে আসে, কিন্তু যুদ্ধ শেষে তারা সকল সহযোগিতার পথ বন্ধ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আদর্শগত দ্বন্দ্ব স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যাপক আদর্শগত রাজনৈতিক পার্থক্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতবাদকে গণতন্ত্র, স্বাধীনতা ও মানবতা বিরোধী বলে মনে করে। অপরপক্ষে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা গণতান্ত্রিক মডেলকে ধনীদের শোষণের হাতিয়ার ও সাম্যবাদী হিসাবে আখ্যায়িত করে। এরূপ আদর্শগত বিরোধী মনোভাব স্নায়ুযুদ্ধের সূচনায় সহায়ক হয়। বিশ্বযুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়। সমগ্র ক্ষমতা এ দুটি শক্তিধর রাষ্ট্রের নিকট কেন্দ্রীভূত হতে শুরু করে। প্রতিযোগিতায় লড়াইয়ে উভয়ই নিজ নিজ শক্তি বৃদ্ধির জন্য মরিয়া হয়ে ওঠে, অর্থাৎ তারা নিজেরা প্রতিযোগিতার লড়াইয়ে শক্তি বৃদ্ধির জন্য উঠে পড়ে লাগে। ফলে শুরু হয় পরস্পর ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধের সূচনার জন্য মরণাস্ত্রের উৎপাদন ও তা প্রয়োগের আশঙ্কা অনেকখানি দায়ী বলা যায়। 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র আণবিক শক্তির অধিকারী ছিল। 1945 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আণবিক বিস্ফোরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রাধান্যকে খর্ব করে দেয়। পরবর্তী পর্যায়ে দুটি পরাশক্তি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ আণবিক ও হাইড্রোজেন বোমা তৈরিতে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়। এরূপ প্রতিযোগিতামূলক শক্তি সঞ্চয় গরম যুদ্ধ ও সর্বাত্মক যুদ্ধ না ঘটালেও স্নায়ুযুদ্ধকে
উত্তপ্ত রাখতে সাহায্য করে। অর্থাৎ এরূপ প্রতিযোগিতামূলক সঞ্চয় স্নায়ুযুদ্ধকে আরও উত্তপ্ত করতে সাহায্য করে। যুক্তরাষ্ট্র সর্বপ্রথম আণবিক শক্তির অধিকারী হওয়ায় বিশ্বে তার মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কিছুদিনের মধ্যে সোভিয়েত ইউনিয়নও একই ধরনের অস্ত্র উৎপাদন করায় আন্তর্জাতিক ক্ষেত্রে উভয়ই সমমর্যাদা সম্পন্ন হয়ে পড়ে। ফলে উভয়ে পরস্পর মর্যাদার লড়াইয়ে অবতীর্ণ হয়। শক্তির প্রতিযোগিতায় মনে মনে একে অপরকে পরাহত করার প্রবল আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে তারা। প্রকাশ্য যুদ্ধ না হলেও শুরু হয় ঠান্ডা লড়াই অর্থাৎ স্নায়ুযুদ্ধ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রিসকে অর্থনৈতিক ও সামরিক সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করেন। তার লক্ষ্য ছিল গ্রিসে কমিউনিস্ট প্রভাব প্রতিরোধ করা, অর্থাৎ নিজের স্বার্থের অনুকূল সরকার প্রতিষ্ঠিত রাখা। সোভিয়েত রাশিয়ার কমিউনিজমের প্রভাব থেকে যুদ্ধোত্তরকালে পশ্চিম ইউরোপের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রগুলোকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র আর্থিক পুনর্গঠনমূলক পরিকল্পনা গ্রহণ করে, যা মার্শাল পরিকল্পনা নামে খ্যাত। কি পরিকল্পনা? মার্শাল পরিকল্পনা। আমরা এখান থেকে জানব যে মার্শাল পরিকল্পনাটা কি এবং এটা কিভাবে পুনর্গঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে উপলব্ধি করে যে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ব্যতীত সাম্যের প্রসার রোধ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সাম্যবাদ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক হাতিয়ার প্রয়োগ করে, যা স্নায়ুযুদ্ধের কারণ। বিজ্ঞান প্রযুক্তির প্রসার ও বিকাশ আন্তর্জাতিক বিশ্বে রাষ্ট্রসমূহের মধ্যে প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি করে। প্রযুক্তিগত আবিষ্কার মানুষের আকাঙ্ক্ষা ও আচরণকে প্রভাবিত করে। প্রযুক্তিগত উন্নতির ফলে মানসিক ও ক্ষমতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। ফলে প্রতিযোগিতামূলক রাষ্ট্রসমূহ যুদ্ধে লিপ্ত না হলেও এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধে জড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর তৃতীয় বিশ্বের বহু দেশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করতে স্বাধীনতা অর্জন করে।
কর্তৃত্বের এই শূন্যতা পূরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ফলে স্নায়ুযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। উনিশশো 54 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিয়াটো চুক্তি সম্পাদিত হওয়ার কারণে স্নায়ুযুদ্ধের তীব্রতা আরও বেশি প্রকাশ পায়। এশিয়া, ইউরোপ ও আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জোটের এক শৃঙ্খল তৈরি করে। 1949 খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয়। এ জোটের প্রধান লক্ষ্য ছিল বারোটি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা, সোভিয়েত আক্রমণ প্রতিহত করা ও কমিউনিজমের প্রসার রোধ করা। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠনে সোভিয়েত ইউনিয়ন নিঃসন্দেহে খানিকটা ভীত হয়ে পড়ে। এ কারণে সোভিয়েত ইউনিয়ন তার অনুসারী পূর্ব ইউরোপীয় দেশসমূহকে একত্রিত করে 1955 খ্রিস্টাব্দে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে ওয়ারশ জোট গঠন করে। ওয়ারশ চুক্তির মুখ্য উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোকে ন্যাটোর ভয়ভীতি থেকে রক্ষা করা। এভাবে পারস্পরিক পাল্টা জোট গঠনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিরাজমান বিরোধপূর্ণ সম্পর্কের আরও অবনতি ঘটে। ফলে স্নায়ুযুদ্ধাবস্থা অর্থাৎ স্নায়ুযুদ্ধের অবস্থা বিরাজ করতে থাকে। মূলত স্নায়ুযুদ্ধের মূলে ছিল পরাশক্তিদ্বয়ের পারস্পরিক অসঙ্গতি, জাতীয় স্বার্থের দ্বন্দ্ব, আদর্শগত মতভেদ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা স্নায়ুযুদ্ধ কি, স্নায়ুযুদ্ধের সংজ্ঞা এবং স্নায়ুযুদ্ধের ঐতিহাসিক সংজ্ঞা, স্নায়ুযুদ্ধের উদ্ভব এবং স্নায়ুযুদ্ধের কারণ এ নিয়ে আমরা জানলাম। আগামীতে আমরা জানব আন্তর্জাতিক বিশ্বে স্নায়ুযুদ্ধের প্রভাব, অর্থাৎ স্নায়ুযুদ্ধকালীন
আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা এই নিয়ে বাসায় পড়াশোনা করবে এবং আগামী ক্লাসে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেসব বিষয়ে বাসায় দেখবে। তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, হেফাজতে থেকো আর স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।